বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তারেক রহমান। শুক্রবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সভা শেষে একথা জানানো হয়। স্থায়ী কমিটির বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশান কার্যালয়ের সামনে সাংবাদিকদের বলেন, দলের গঠনতন্ত্রের বিধান অনুসারে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে। তারেক রহমানের উত্তরবঙ্গ সফর আপাতত স্থগিত করা হয়েছে বলেও জানান মির্জা ফখরুল। তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় স্থায়ী কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় জাতীয় স্থায়ী কমিটি ইতিমধ্যেই আমাদের দলের গঠনতন্ত্র অনুযায়ী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করায় সন্তোষ প্রকাশ করেছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার কর্তৃক প্রার্থিতা বাতিলের আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট 645টি আপিল আবেদন জমা পড়েছে। আজ থেকে এসব আপিল নিষ্পত্তির শুনানি শুরু হচ্ছে। ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত আপিল শুনানি অনুষ্ঠিত হবে। টানা 18 জানুয়ারি পর্যন্ত এই শুনানি চলবে। সূচি অনুযায়ী প্রথম দিন শনিবার 1 থেকে 70 নম্বর আপিলের শুনানি হবে। এরপর রোববার 71 থেকে 140 নম্বর, সোমবার 141 থেকে 210 নম্বর, মঙ্গলবার 211 থেকে 280 নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। পরবর্তী আপিল শুনানির তারিখ ও সময়সূচি শীঘ্রই জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে কমিশন। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী মিফতাহ গালিব, যুক্ত হচ্ছে তার সাথে। গালিব, আজ থেকে শুরু হচ্ছে প্রার্থীদের আপিল নিষ্পত্তি শুনানি, তো এ বিষয়ে কি খবর আছে আপনার কাছে, আপনি আমাদেরকে জানাবেন। ধন্যবাদ শাহিনী। নির্বাচন কমিশন ভবনে আজকে হচ্ছে যে সারা দেশে 723 জন প্রার্থী যে মনোনয়ন বাতিল হয়েছে তার বাতিলের বিপক্ষে যে আপিল দায়ের হয়েছে, যে আপিল দায়ের শুনানি আজকে হচ্ছে। তো আজকে 10 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত আপিল শুনানি কার্যক্রম মূলত চলবে। তো আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে আপিল দায়ের কার্যক্রমের সার্বিক প্রস্তুতি এবং সার্বিকভাবে সকল ধরনের আসলে সার্বিক প্রস্তুতি নির্বাচন কমিশন নিয়ে রেখেছে। আমরা দেখেছি অলরেডি প্রার্থীরা তারা এসেছেন, তারা মোটামুটি তারা অপেক্ষা করছেন। তো আজকে মূলত 1 থেকে 70 নম্বর ক্রমিকে যারা আপিল দায়ের করেছে তাদের আপিল দায়ের শুনানি আজকে হবে। তো আমি যদি একটু পিছনে আমরা দেখাতে চাই যে এখানে আসলে আপিলের সার্বিক কার্যক্রম এখানে চলমান রয়েছে, যে মোটামুটি এখানে আজকে নির্বাচন কমিশনার ওনারাও আসতে পারেন এবং সার্বিকভাবে তাদের সকল ধরনের প্রস্তুতি তারা সম্পন্ন করেছেন। তো আমি যদি আপনাকে একটু জানাতে চাই যে সারা দেশে 300 আসনে সর্বমোট 723 জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। সে বাতিলের বিরুদ্ধে যে কর্মকর্তাদের সে বাতিল বারবারই আশ্বস্ত করছেন যে বিভিন্ন কারণে যে আপিল বিভিন্ন কারণে, বিশেষ করে যে 100% জনমত জরিপের যে স্বাক্ষরের কারণে মূলত স্বতন্ত্র প্রার্থীদেরই বেশিরভাগ মূলত মনোনয়ন বাতিল হয়েছে। এছাড়াও ঋণখেলাপির বিষয়টি উঠে এসেছে এবং অন্যান্য বেশ কয়েকটি মামলা প্রতিটা শেখ হাসিনার আমলে যে মামলা হয়েছে, দায়েরকৃত মামলা সংক্রান্ত কিছু জটিলতার কারণে অনেক প্রার্থিতা বাতিল হয়েছে। তবে প্রার্থীরা সামগ্রিকভাবে জানিয়েছে যে যে 1% যে ভোট, এই ভোটটি আসলে মূলত গণতান্ত্রিক পন্থার আসলে বিরুদ্ধেই চলে যায়। তো সেক্ষেত্রে তারা আশাবাদী যে আজকে তারা আপিল শুনানিতে তারা তাদের প্রার্থিতা ফিরে পাবেন। এছাড়া যারা ঋণখেলাপি সহ বিভিন্ন মোটামুটি একটু জটিল প্রক্রিয়ায় আছে তাদের বিষয়ে আসলে বরাবরই শঙ্কার কথা আমরা জানতে পেরেছি। তবে নির্বাচন কমিশন বলছে যে সবার প্রতি ইনসাফ করা হবে, কারো প্রতি আসলে কোনো ধরনের বৈষম্য আসলে করা হবে না। তারা আসলে নিরপেক্ষতা যাচাইয়ের জন্য যত ধরনের প্রস্তুতি তারা সব ধরনের প্রস্তুতি রেখেছেন। তো কিছুক্ষণের মধ্যে প্রার্থীরা এখানে আসবেন, হলে আসলে তারপরে একে একে তাদের শুনানি হবে। তো নির্বাচন কমিশন থেকে এই হলো শাহিলির সর্বশেষ অবস্থা। শাহিলি। গালিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, নির্বাচন কমিশন থেকে প্রার্থীদের আপিল নিষ্পত্তির শুনানির সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মিফতাহ গালিব। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। ঢাকায় দিনের তাপমাত্রা আজ কিছুটা কমতে পারে।
ফলে আগের তুলনায় দিনের বেলা শীত কিছুটা বেশি অনুভূত হতে পারে। একই সঙ্গে বাতাসে আর্দ্রতার পরিমাণ তুলনামূলকভাবে বেশি থাকতে পারে, তবে আবহাওয়া শুষ্কই থাকবে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল 7টা থেকে পরবর্তী 6 ঘন্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। এ সময় উত্তর অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 5 থেকে 10 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে, যা দিনের তাপমাত্রা সামান্য কমাতে ভূমিকা রাখবে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলে 6.8 ডিগ্রি সেলসিয়াস। দর্শক, এই মুহূর্তে রংপুর থেকে শীতের খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মাহমুদুল হাসান। মাহমুদুল, শীতের তীব্রতা কেমন দেখছেন উত্তরে, আমাদেরকে জানাবেন। সাহেলি, এই যে শিরশির বাতাসে নাস্তানুবাদ উত্তরের জনজীবন, এবং এক কথা যদি আপনাকে বলেই যে আসলে যে কদিন ধরে যে তীব্র শীতের কারণে এই অঞ্চলের মানুষের জনজীবনে একেবারে চরম দুর্ভোগ নেমে এসেছে, এবং বিশেষ করে বলা যায় যে সকাল থেকেই যে ঘন কুয়াশার সাথে সাথে যে হিম বাতাস, সেটি কিন্তু একেবারে এই অঞ্চলের জনজীবনে একেবারেই দুর্ভোগ নেমে আসে। এবং বিশেষ করে আমরা দেখেছি যে তৃণমূল মানুষ যারা রয়েছে এবং শীত নিবারণের জন্য অনেক মানুষ কিন্তু তারা খড়কুটো জ্বালিয়ে যে তাদের শীত নিবারণের সর্বোচ্চ চেষ্টা সেটি কিন্তু তারা চালিয়ে যায়। এবং সব মিলিয়ে যদি বলা যায় যে উত্তরাঞ্চলে যখনই শীত জেঁকে বসে, তখনই কিন্তু এই অঞ্চলের মানুষের, বিশেষ করে শ্রমজীবী যারা মানুষ রয়েছে, তারা অনেকটাই কর্মহীন হয়ে পড়ে। কারণটা হলো যে আপনাকে জানিয়ে রাখি, যারা দিনমজুর, যারা এ ধরনের যখন শীতে যখন অবস্থা কাহিল, এক ধরনের বলা যায় যে যারা শ্রমজীবী মানুষ, তারা তাদের যে কাজে সেটি কিন্তু যেতে পারে না। পাশাপাশি যারা অটো ভ্যান চালক রয়েছে, রিক্সা চালক রয়েছে, তারাও কিন্তু যে কাঙ্ক্ষিত যাত্রী রাস্তায় পাবে সেটিও কিন্তু পায় না। আমরা একটু আসলে কথা বলতে চাই যে এখানে খড়কুটো জ্বালিয়ে যারা আগুন পোহাচ্ছে, উত্তরাঞ্চলের মানুষ কিন্তু আসলে খড়কুটো জ্বালিয়ে প্রত্যেক দিন সকাল করে কিন্তু আসলে তারা তাদের যে সর্বোচ্চটুকু দিয়ে কিন্তু তাদের যে শীত নিবারণ সেটি চেষ্টা করে। আসলে এবার শীত কেমন এই অঞ্চলে? এই অঞ্চলে শীত খুব, শীতের যন্ত্রণায় বাড়ি থেকে বের হওয়া যাচ্ছে না, কোনো কাজ কাম হচ্ছে না, খাওয়া দাওয়ার খুব সমস্যা। শীতের জন্য বের না হওয়া পারলে খাবে কি তারা? হ্যাঁ, বাজার ঘাট করা যাচ্ছে না, খুবই। আচ্ছা, আমরা আর একটু শুনতে চাই যে আপনার কাছে যে এবারে কি আসলে এই অঞ্চলে শীত বস্ত্র কেমন বিতরণ হয়েছে? নাই বলতে কোয়া যায়, নাই বলতে কোয়া যায়, কারণ এখানে তো কোনো সরকার দেয় নাই, এখন জিনিস পর্যন্ত দেয় নাই, এটাই আমার কথা। এখন পর্যন্ত পাননি, কোনো শীত বস্ত্র পাননি? যেটি আসলে শুনলেন যে এই অঞ্চলের মানুষ যে কাঙ্ক্ষিত তাদের যে শীত বস্ত্র পাবার কথা সেটি কিন্তু তারা পায়নি, এবং সরকারের পক্ষ থেকে যেটুকু শীত বস্ত্র বিতরণ চলছে সেটি কিন্তু একেবারে খুবই নগণ্য বলা যায়। এ কারণে কিন্তু আসলে ছিন্নমূল মানুষ যারা রয়েছে, বিশেষ করে শীতার্ত মানুষ যারা রয়েছে, তারা কিন্তু অনেকটাই কষ্টে তাদের যে দিন যাপন সেটি করতে হচ্ছে। পাশাপাশি আমরা যদি বলি যে কৃষিক্ষেত্রে যে এই যে শীত, সেটি কিন্তু অনেকটাই প্রভাব পড়েছে। বিশেষ করে যারা আলু চাষি রয়েছে, গত বছরে কিন্তু আসলে আলু চাষিরা তাদের যে ক্ষতি পুষিয়ে ওঠার জন্য এবার যে তারা নতুন করে আলু লাগিয়েছেন, তারাও কিন্তু আসলে এই শীতজনিত নানা রোগে, বিশেষ করে ছত্রাকজনিত অনেক রোগ কিন্তু আসলে আলুতে দেখা দিয়েছে। এই কারণে আলুরাও কিন্তু ক্ষতির মুখে পড়েছে। এবং বিশেষ করে জানিয়ে রাখি যে কৃষিতে যে বীজতলায় যারা বড় রোপণ করবে, সেই বীজতলাও কিন্তু আসলে এই শীতের কারণে, ঘন কুয়াশার কারণে বীজতলাও কিন্তু নষ্ট হতে চলেছে। এবং সামনে যে আসলে কৃষকরা তাদের যে শীত, অর্থাৎ বিশেষ করে কৃষকরা যে তাদের যে বড় রোপণ করবে সেটি কিন্তু অনেকটাই শঙ্কা কাজ করছে। এবং অনেক ক্ষেত্রে তারা যেটি বলছেন যে কৃষি বিভাগের এই মুহূর্তে যে নজরদারি সেটি কিন্তু বাড়ানো উচিত। এবং পাশাপাশি বলে রাখি যে শীতজনিত নানা রোগে আক্রান্ত হয়ে, বিশেষ করে আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিশেষ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানে আমরা ঘুরে দেখেছি যে শীতজনিত নানা রোগে আক্রান্ত হয়ে বিশেষ করে শিশুরা, বয়োজ্যেষ্ঠরা কিন্তু সেখানে রোগীদের একটা বাড়তি চাপ রয়েছে। শাইলি, সব মিলে বলা যায় যে উত্তরের আজকে আবহাওয়া অফিসের তথ্য মতে, রংপুরের আবহাওয়া অফিসের তথ্য মতে কিন্তু রংপুরে এই মুহূর্তে 9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে, এবং সর্ব উত্তরের যে জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সেখানে 8.3 ডিগ্রি সেলসিয়াস এই মুহূর্তে, অর্থাৎ সকাল 10টার যে তাপমাত্রা রেকর্ড করেছে তারা। শাইলি, এই ছিল আমার কাছে রংপুর থেকে আজকের শীত নিয়ে সর্বশেষ। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, শীতের তীব্রতা সম্পর্কে জানাতে আমাদের সহকর্মী মাহমুদুল হাসান যুক্ত ছিলেন রংপুর থেকে। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শফিপুর পল্লী বিদ্যুৎ সহ বেশ কয়েকটি এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশেই তিতাস গ্যাসের পাইপলাইন থেকে দীর্ঘদিন ধরে গ্যাস লিকেজ হয়ে আগুন জ্বলছে। দিনের পর দিন ঝুঁকিপূর্ণ এই পাইপলাইনে আগুন জ্বলতে থাকলেও এখনও নেওয়া হয়নি মেরামতের কোনো উদ্যোগ। এতে চরম ঝুঁকিতে রয়েছেন পথচারী ও আশপাশের শিল্প কারখানা শ্রমিকরা। বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি একেএম শিশির। ভূগর্ভস্থ গ্যাস লাইন ফেটে বের হওয়া গ্যাসে দাও দাও করে জ্বলছে আগুন। গাজীপুরের কালিয়াকৈরে তিতাসের আঞ্চলিক কার্যালয়ের পাশেই গত 2-3 মাস ধরে প্রতিনিয়তই ঘটছে এই ঘটনা। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের প্রায় 300 ফুট এলাকা জুড়ে গ্যাস লিকেজের এই ঘটনায় দেখা দিয়েছে চাঞ্চল্য। বিষয়টি নিয়ে দফায় দফায় অভিযোগ দিলেও কোনো সুরাহা পায়নি এলাকাবাসী। ব্যস্ত এই মহাসড়ক দিয়ে প্রতিদিন হাজারো যানবাহনের পাশাপাশি চলাচল করেন বিভিন্ন কলকারখানার শ্রমিকরা। এমন অবস্থায় যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় আতঙ্কে দিন কাটাচ্ছেন শ্রমিক, মালিক ও পথচারীরা। এখানে গ্যাসের পাইপ সম্ভবত লিক হয়ে গেছে এবং এখানে আগুন জ্বলতেছে। বেশ কিছুদিন থেকে এই সমস্যাটা দেখা দিচ্ছে, কিন্তু আসলে কোনো পরিত্রাণ হচ্ছে না। একটা ফ্যাক্টরি আছে, পাশে আর একটা ফ্যাক্টরি আছে, যে কোনো সময় যে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। রাস্তায় যতদিন পর্যন্ত দুর্ঘটনা না হবে ততদিন পর্যন্ত কেউ বন্ধ হবে। দুর্ঘটনা ঘটে দেবার কারণ হবো, এতে আর কেউ নাই। তিতাস কোম্পানিকে জানানো হয়, কিন্তু তিতাস কোম্পানি আপনার এটার কোনো পদক্ষেপ নেয় না। ফ্যাক্টরি কাছে ফ্যাক্টরি যদি ধরা যায় কারেন্টের তারে ফ্যাক্টরির ভিতরে যায় যাতায়াত করি, দেখা যায় যে কোনো মুহূর্তে আমাদের দুর্ঘটনা ঘটতে পারে। গ্যাস বাইরে আগুন লাগে, প্রায় 7 দিন হলে আগুনটা ওই পাশে জ্বলতেছে, এখানে কেউ কোনো লোক নাই। শুক্রবার আবারও গ্যাস লিকেজ থেকে আগুনের খবরে ঘটনাস্থলে পরিদর্শনে আসেন তিতাস কর্তৃপক্ষ। এ সময় দুর্ঘটনার কারণ জানতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেনি কেউ। এখানে প্রতিনিয়ত আগুন লাগছে, আপনি মানে কথা বলে অফিসে দেন। আপনার নামটা কি? ভাই থামান। আরে ভাই আপনার নাম কি? আপনি জানকা কেন? তিতাসের লোক না ভাই, প্লিজ আমি অফিসে জানো। ঢাকা টাঙ্গাইল রোডে বিভিন্ন জায়গায় লিকেজ, আমরা তো না হলেও প্রায় 25-30টার মতো লিকেজ মেরামত করছি। এমার্জেন্সির ম্যানেজার আমিনুর রহমান, ওনাকে ফোন দেন। নিরাপত্তার প্রশ্নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এমন গাফলতি নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। এখন দেখার বিষয় কবে নাগাদ তিতাস কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নেয়। একেএম শিশির, মাই টিভি, গাজীপুর। নেত্রকোনায় ফসলের বিস্তীর্ণ মাঠ জুড়ে সরিষা চাষে হলুদের সমারোহ। বড় আমনের পাশাপাশি কৃষকরা সরিষা উৎপাদন করে এবার ব্যাপক লাভবান হয়েছেন। তারা সরকারি সহযোগিতা যেমন পেয়েছেন তেমন ভালো ফলাফলও পেয়েছেন। ধানের পাশাপাশি সরিষা উৎপাদন লাভজনক হওয়ায় সফল কৃষকরা তাদের সাথে আছেন বলে জানায় জেলা কৃষি বিভাগ। নেত্রকোনা প্রতিনিধি আনিসুর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। গত 3 বছরের তুলনায় নেত্রকোনার 10টি উপজেলায় সরিষার চাষ বেড়েছে প্রায় 2.5 গুণ। বোরো আমন ধান আবাদের 2 ফসলের মাঝামাঝি সরিষা চাষে ক্রমেই আগ্রহী হচ্ছেন কৃষকরা। এতে ফলন ভালো হচ্ছে, লাভও হচ্ছে তুলনামূলক বেশি। আবাদ বেড়েছে কৃষকের আশার আলো। মাঠ জুড়ে দিগন্ত বিস্তৃত হলুদ ফুল যেন প্রকৃতির গায়ে হলুদ মেখেছে। নেত্রকোনা সদর উপজেলার মদনপুর ইউনিয়নের মদনপুর গ্রামের কৃষক সৈয়দ আল মামুন কৃষি অফিসের সার্বিক সহযোগিতায় কয়েক বছর ধরে তার জমিতে সরিষা উৎপাদন করে আসছে। প্রতি বছর লাভবান হয়ে এবারও 30 কাঠারও বেশি জমিতে সরিষা চাষ করে লাভের মুখ দেখেছেন তিনি। আমার এই সরিষাটার জাত হইল এটা বাড়ি 14, এটা বাড়ি 14-17 এগুলো। আমি বরাবর এই বাড়ি 14টাই করি, কারণ এটা সুবিধা হইলো, এটা জীবনকাল হইলো কম, 75 থেকে 80 দিন। এর মধ্যে এটা আপনার এই উৎপাদনটা ঘরে তোলা যায়। কিভাবে লাভবান হই, আমাদের যে উপসহকারী কৃষি কর্মকর্তা যারা আছে আমাদের ইউনিয়নে নিযুক্ত, তারা আমাদেরকে যথাযথ সহায়তা করে। কৃষক মামুনের সরিষা চাষ দেখে উৎসাহিত হয়ে অন্য কৃষকরাও এবার সরিষা চাষ করছেন। আগামীতেও এই চাষ অব্যাহত রাখবেন বলে জানান তারা। 30 কাঠার উপরে জমি করছে সরিষা, তো মোটামুটি উনিও লাভবান। আর উনারে দেখেই কিন্তু আমি ইন্সপায়ার হয়েছি এবং আমিও 9 কাঠা জমি এবার করছি, মোটামুটি ভালোই ফসল। ইনশাল্লাহ মামুন চাষা যে করতে আছে, এটা দেখিয়ে সবাই আগ্রহ বাড়তেছে সরিষার প্রতি। আগামী সিজনে আমরা করবো আর অন্য সাথে বাইরে করবো। মামুন ভাই সরিষা দেখিয়া এবার আমরাও করছি, ইনশাল্লাহ আমরা ভালো হয়েছে। জেলা কৃষি বিভাগের এই কর্মকর্তা জানিয়েছেন, এবছর সরিষার আবাদের লক্ষ্যমাত্রা 13,500 হেক্টর। এখন পর্যন্ত 12,000 হেক্টর অর্জিত হয়েছে। শৈত্যপ্রবাহে সরিষা চাষ যেন ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য চাষিদের পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে শৈত্যপ্রবাহ এবং কুয়াশা আবহাওয়ায় যেগুলো ফুল ঝরে গেছে এবং ফুল ঝরে যাওয়ার পরে তাদেরকে সেই জমিগুলোতেও আমাদের ছত্রাকনাশক স্প্রে করার জন্য আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি। আর ধানের পাশাপাশি আমাদের সরিষা লাভজনক পর্যায়ে আছে। এই লাভজনকতা বোঝানোর প্রেক্ষিতে কিন্তু এবং কিছু সফল চাষি আছে যারা আমাদের সাথে আছে এবং তাদের দেখা দেখিতে কিন্তু আজকে আমাদের এই সরিষা উৎপাদনের সম্প্রসারণ ঘটেছে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।
গাইবান্ধা সাদুল্লাপুরে যাত্রীবাহী একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে কোডিন ফসফেট মিশ্রিত স্কাফ ও ফিয়ারডিল সহ 2 নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রেডিং টিম। বৃহস্পতিবার সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের একবারপুর এলাকায় ঢাকা রংপুর মহাসড়কে রংপুরের পীরগঞ্জ থেকে বগুড়াগামী নম্বরবিহীন একটি যাত্রীবাহী সিএনজিতে তল্লাশি চালানো হয়। এ সময় যাত্রী ফরিদা বেগমের পরিহিত কোটির পকেট থেকে 15 বোতল ফিয়ারডিল এবং অপর যাত্রী আনিসা বেগমের পেটে স্কচ টেপ পেঁচানো অবস্থায় 15 বোতল স্কাফ উদ্ধার করা হয়। পরে আটককৃতদের সাদুল্লাপুর থানায় হস্তান্তর করা হয়। থানার ওসি আব্দুল আলিম জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাদের গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে। টাঙ্গাইলের ঘাটাইল বাজার থেকে 6টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে ঘাটাইল থানা পুলিশ। স্থানীয় ব্যবসায়ী পুলিশ জানায়, অজ্ঞাত এক ব্যক্তি বাজারের একটি দোকানে একটি ব্যাগ রেখে দ্রুত চলে যায়। কিছু সময় পর ব্যাগটি সন্দেহজনক মনে হলে বিষয়টি স্থানীয়দের মধ্যে জানাজানি হয়। এতে বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়লে তাৎক্ষণিকভাবে ঘাটাইল থানা পুলিশকে খবর দেওয়া হয়। সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ব্যাগটি তল্লাশি করে ভেতর থেকে 6টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করে। নিরাপত্তার স্বার্থে বাজার এলাকায় অতিরিক্ত সতর্কতা জারি করা হয় এবং সাধারণ মানুষকে নিরাপদে দূরত্বে রাখা হয়। এই ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের তদন্ত কার্যক্রম চলছে এবং বাজার এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদার মৃত্যুতে চাঁদপুরে তাঁতি দলের উদ্যোগে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদজুমা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের আবু বকর সিদ্দিক জামে মসজিদে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা সাদিকুল ইসলাম। এ সময় বিএনপি ও তাঁতি দল নেতা আব্দুল গফুর ব্যাপারী, তৈয়ব খান, নূর মোহাম্মদ, শাহাদাত হোসেন গাজী, সবুজ ভূঁইয়া সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এতে দোয়া মোনাজাতের মাধ্যমে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ জিয়া পরিবারের সকল সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্য দোয়া করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাগরণ দল চট্টগ্রাম মহানগরের সভাপতি গোলাম সারওয়ার। অনুষ্ঠানে দলটির মহানগর ও বিভিন্ন থানা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা মরহুমা নেত্রীর রাজনৈতিক অবদান স্মরণ করেন এবং তার আত্মার শান্তি কামনা করেন। দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। পরিচালনা করেন মাওলানা রফিকুল ইসলাম। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডাক্তার জিয়াউদ্দিন হায়দার স্বপন বলেছেন, বেগম খালেদা ছিলেন উপমহাদেশের অন্যতম বিনয়ী, সাহসী, আপোষহীন রাজনীতিবিদ। তিনি জীবদ্দশায় কোনো অপশক্তির কাছে মাথা নত করেননি এবং গণতন্ত্রের প্রশ্নে ছিলেন অবিচল। বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ঝালকাঠির নলছিটিতে উপজেলা বিএনপির আয়োজিত দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গতকাল বিকেল 4টায় মার্চেন্ট স্কুল মাঠে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান খান হেলালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল এবং ঝালকাঠি 2 আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইশরাত সুলতানা ইলেন ভুট্টো। দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়া, তার আস্থাভাজন আমরা এবং তারই আমরা অনুসরণ করব, সেইটাই স্বাভাবিক। আপনারা জানেন, আজকে দেশ শোকাহত, মর্মাহত, আমরাও মর্মাহত, এমন একজন মহিষী নারীকে আমরা হারিয়েছি। আত্মার মাত্রা কামনা করার জন্য দাঁড়িয়েছি। আমরা দায়ী 1971 সালে জিয়াউর রহমান যখন স্বাধীনতার ঘোষণা দিয়ে রণাঙ্গনে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, তখন তিনি 2টি নাবালক সন্তান সহ পাকিস্তানি হানাদারদের কারাগারে বন্দী ছিলেন। সংগঠন এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত নলছিটি এবং ঝালকাঠির ভাই বোনেরা। দিনাজপুরের পার্বতীপুরে আমানুর রহমান নামে এক ব্যক্তির বিরুদ্ধে নিয়োগপত্র ছাড়াই হলদিবাড়ি নওদাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অফিস সহায়ক হিসেবে চাকুরির বিষয়ে মাইটিভিতে সংবাদ প্রচারের পর বিষয়টি নজরে আসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। এই ঘটনায় কর্তৃপক্ষ তার বেতন ভাতা বন্ধ করে দিলে অভিযুক্ত আমানুর রহমান পুনরায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে যোগদান করে। বিষয়টি নিশ্চিত করেছেন পার্বতীপুর উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা সোহেল ইবনে শহীদ।
সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসৎ উপায় অবলম্বনের দায়ে 2 পরীক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড অর্থদণ্ড প্রদান করা হয়েছে। একই সঙ্গে আরেক পরীক্ষার্থীকে পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার বিকেলে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা চলাকালে জেলার 3টি কেন্দ্রে এসব ঘটনা ঘটে। সাতক্ষীরার জেলা প্রশাসক আফরোজা আক্তার জানান, ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করার অপরাধে সাতক্ষীরা এ করিম বালিকা বিদ্যালয় কেন্দ্র থেকে মইনুল হাসান নামে এক পরীক্ষার্থীকে 15 দিন এবং আলিয়া মাদ্রাসা কেন্দ্র থেকে মোসাম্মদ জাহিদা খাতুন নামে আরেক পরীক্ষার্থীকে 10 দিনের কারাদণ্ড এবং 200 টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে এবং অনাদায়ে আরও 5 দিন ও 3 দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রি কলেজ কেন্দ্র থেকে বাকিবিল্লা নামে আরেক শিক্ষার্থীকে অসৎ আচরণের অভিযোগে পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়েছে। ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ঢাকামুখী লেনে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ফেরিঘাট এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল চালক সহ 2 জন নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা 6টার দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন মতিউর রহমান ও সোহেল রানা। দুজনের বাড়ি ঢাকার কেরানীগঞ্জে। শ্রীনগর ফায়ার সার্ভিস জানায় একজন ঘটনাস্থলে নিহত হন এবং অপরজনকে আহত অবস্থায় শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের লস্করচালা এলাকায় বিএনপি নেতা আবুল কাশেমকে ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলায় জড়ানোর প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসার অংশ হিসেবে 2024 সালের জুলাই আন্দোলনের ঘটনাকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে আবুল কাশেমকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। বক্তব্য রাখেন মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিকুল আলম, মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক যুবদল সভাপতি আব্দুর রাজ্জাক সরকার, বিএনপি নেতা আবুল কাশেম, আশরাফুল আলম সহ স্থানীয় বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। জনাব আবুল কাশেম উনি আমাদের এই বিএনপি পরিবারের একজন সদস্য এবং ওনার ছেলে শাহরিয়ার আলম 3 নং ওয়ার্ডের ছাত্র দলের রানিং সভাপতি। মামলা এইরকম একটা ব্যক্তিকে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সাথে মিথ্যা মামলায় জড়িয়ে তাকে যে শাস্তির ব্যবস্থা করা হয়েছে, আমি আমার পক্ষ থেকে তীব্র নিন্দা ও ঘৃণা প্রকাশ করি। শিশুদের অধিকার, নিরাপত্তা এবং ভবিষ্যৎকে বৈশ্বিক এজেন্ডার একেবারে কেন্দ্রে স্থাপন করার অঙ্গীকার নিয়ে সেভ দ্য চিলড্রেন কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। এ সময় অতিথিরা বলেন, জটিল চ্যালেঞ্জের বিশ্বে ঝুঁকিপূর্ণ শিশুদেরকে শক্তিশালী পরিবর্তনের পালাবদলের মাধ্যমে একটি প্রতিশ্রুতিবদ্ধ শিশু অধিকারী ভিত্তি দ্রুত স্থাপন করতে হবে। নারী ও শিশুর মানবাধিকার এবং স্থিতিস্থাপক সম্প্রদায় গড়তে লৈঙ্গিক সমতার অগ্রগতি নিয়ে এই গুরুত্বপূর্ণ কর্মশালায় প্রাতিষ্ঠানিক কাঠামো নিয়ে বিশদ আলোচনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা গোমেস্তা মনিরুজ্জামান, কান্ট্রি ম্যানেজার সৈয়দ মাহমুদ বখতিয়ার, সিজিএফ এর মোহাম্মদ জাকির হোসেন গালিব। কনফারেন্সটির উপস্থাপনা করেন আজহার সাফিন। লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজের 20 ঘণ্টা পর নিজ বাড়ির পাশের বাঁশবাগান থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেল 3টায় উপজেলার বামুনি গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। মৃত বিপ্লব দাস একই এলাকায় মৃত বিজয় কৃষ্ণ দাসের ছেলে। রায়পুর থানার ওসি শাহিন মিয়া জানান, বিষয়টি জানার সঙ্গে সঙ্গে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের পরিবার লিখিত অভিযোগ দিয়েছে, হত্যা নাকি আত্মহত্যা ময়নাতদন্ত শেষে বিষয়টি সঠিকভাবে জানানো যাবে।